সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকে বরাবরের মতো আজকেও বেশ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব এবং স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে। আমরা শুরু করব বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেমন ইরানের সঙ্গে যুদ্ধ না শান্তি, কোন দিকে যাচ্ছে আমরা, সংঘাত কি আসন্ন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর দ্রুত মোতায়েন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় পদক্ষেপ নেওয়ার বিকল্প হতে পেছনে ফেরবেন নাকি আক্রমণ করবেন সেরকম একটা ব্যবস্থা করে রেখেছেন তিনি। অর্থাৎ আক্রমণের সব রকম ব্যবস্থা করা আছে। ইউনাইটেড স্টেটসে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট উৎক্ষেপণ স্থাপনাগুলোর উপর হামলার সক্ষমতা তৈরি করতে পারে এমন সব যন্ত্রপাতি, সামরিক সরঞ্জাম সেখানে সরিয়ে নিয়ে গেছে আমেরিকা, অথবা অলরেডি এস্টাবলিশ করা আছে। তবে একই সময়ে ইরান কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের জন্য 2 সপ্তাহ সময় চেয়েছে। প্রশ্ন হলো, এটি কি কৌশলগত চাপ আমরা অতীতে দেখেছি, নাকি এতে অনেক বড় একটা আঞ্চলিক যুদ্ধের পূর্বাভাস আমরা পাচ্ছি? আঞ্চলিক যুদ্ধ না বিশ্বযুদ্ধ, উই ডোন্ট নো, এখন আমরা জানি না। তেহরান থেকে গাজা আমরা দেখব সব দিকে, কারণ আসলে আমরা যখন তাকাচ্ছি দেখছি জ্বলন্ত সংকটের দিকে চোখ পড়ছে সবসময় আমাদের। গাজায় শান্তি কোথায়, আন্তর্জাতিক মহল আসলে কি করছে, মানবিক পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তথাকথিত শান্তি আলোচনা, দ্য বোর্ড অফ পিসের কথা বলছি, কি সত্যি সমাধানের পথে নাকি কেবল রাজনৈতিক প্রদর্শনী এবং স্বার্থ উদ্দেশ্য হাসিলের একটি পথ? আমেরিকার ভেতরে নিউ ইয়র্ক সিটিতে নতুন প্রস্তাবিত বাজেট ঘিরে তীব্র বিতর্ক চলছে। মামদানি বলছেন সম্পত্তি কর অর্থাৎ প্রপার্টি ট্যাক্স বাড়ানো হবে না, বাড়াতে চান না তিনি, বরং তিনি প্রস্তাব দিয়েছেন বিলিয়নিয়ারদের উপর আরও বেশি করে কর আরোপ করার পাশাপাশি তিনি ভাড়া বাড়ি রেন্ট ফ্রিজ করার পরিকল্পনা নিয়েছেন এবং এটাতে বেশ ওখানেই তিনি আছেন এবং থাকবেন বলে মনে হচ্ছে। এটি কি অর্থনৈতিক ফেয়ারনেস, ন্যায় বিচার, নাকি আর্থিক ঝুঁকি? সাধারণ মানুষ ও বাড়ির মালিকদের জন্য মালিকদের উপর এর প্রভাব কি পড়তে পারে সেটিও নিয়ে আলোচনা থাকবে। এদিকে কুইন্সে 8 জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে আমেরিকার সরকার। কুইন্স অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এটি পাঠিয়েছেন অনেকেই। এটি বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য কি বার্তা বহন করে? এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি বৃহত্তর কোনো প্রবণতার অংশ, সেটি নিয়ে একটু হলেও আমরা আলোচনা করব। কমিউনিটির অনেকে বলছেন এই বিষয়টি আমাদের কথা বলতে হবে, সচেতন হতে হবে, কেন সেটি আলোচনা থাকবে। আর বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন নিয়ে চলছে নানা রকম আলোচনা। প্রকৃত বিজয়ী কে, বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টির বিএনপি নাকি নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস? নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম 180 দিনকে বড় পরীক্ষা হিসেবে দেখতে চাচ্ছেন এবং বেশ কিছু ট্রায়াল রান উনি করছেন। তিনি কি অর্থনীতি স্থিতিশীল করতে পারবেন, রাজনৈতিক বিভাজন কমাতে এবং কার্যকর সংস্কার আনতে পারবেন? নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে, কি আছে সেখানে, কোনো তাৎপর্য কি বহন করে? আর এই খলিলুর রহমানের অবস্থান কোথায় এখন? যুদ্ধ না কূটনীতি, নীতি না প্রতিবাদ? স্থানীয় থেকে এই বৈষয়িক রাজনীতির আমরা সবকিছুই দেখব, ওয়াশিংটন থেকে গাজা, কুইন্স থেকে ঢাকা। চলুন আলোচনা শুরু করা যায়। এবং আলোচনার জন্য আমার সাথে যোগ দিয়েছেন সাংবাদিক, লেখক, গবেষক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও যোগ দিয়েছেন হাসান ফেরদৌসকে আছেন, ওকে, আমাদের সাথে আরও যোগ দিয়েছেন ডক্টর প্রফেসর নকিবুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাকেও। বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি। আমি আপনাদের দুজনের কাছে জানতে চাই, আমরা কি নিউ ইয়র্ক সিটি থেকে শুরু করব নাকি ইরানের আক্রমণ থেকে শুরু করব? দুটি আমাদের কাছে অপশনটি খোলা আছে। চলুন তাহলে নিউ ইয়র্ক সিটি থেকেই আলোচনা শুরু করা যেতে পারে। হাসান ফেরদৌস, চলুন আপনার কাছ থেকে শুরু করি। নিউ ইয়র্ক সিটিতে জোহরান মামদানি বাজেট প্রস্তাবনা করেছেন। এই বাজেট প্রস্তাবনার একটি বড় অংশ হচ্ছে, কয়েকটি বড় অংশ উনি উল্লেখ করেছেন। একটি হচ্ছে উনি চান না প্রপার্টি ট্যাক্স বাড়াতে, কিন্তু এদিকে বাজেট ঘাটতি আছে। এটি যেমন সত্য ব্যাপার, সেরকমভাবে আরেকটি ব্যাপার হচ্ছে যে উনি বলছেন যে যারা ধনী তাদের উপরে কিছুটা হলেও বেশি করে ট্যাক্স বসাতে হবে, যাতে করে আমরা বাণিজ্য ঘাটতিতে আমরা মোকাবেলা করতে পারি। এদিকে আবার উনি বলছেন যে রেন্ট ফ্রিজ করার উনি কথা নির্বাচনের আগে থেকেই বলে আসছেন, এখনও সেই কথা বলছেন। এই ব্যাপারটিতে উনি বলছেন যে এটি ন্যায়, কিন্তু অনেক বাড়ির মালিক আছেন তারা বলছেন এটি অন্যায্য এবং তাদের প্রতি অবিচার করা হবে। কাজেই অনেকগুলি বিষয় যে সমস্ত আমাদের সাথে জড়িত। আমি কিছু বিস্তারিত শুনতে চাই আপনার কাছে এই ব্যাপারটিতে। ধন্যবাদ হাবিব ভাই, নকিব ভাই, আসসালামু আলাইকুম। হাবিব ভাই, আপনি ঠিক বলেছেন, এটি একটি প্রস্তাব মাত্র, এটা কিন্তু বাজেট নয়। জি, এটা বাজেটের জন্য একটা রূপরেখা মাত্র।
এবং গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটির যে বাজেট $127 বিলিয়ন বাজেট, তাতে প্রায় $10 বিলিয়ন ডেফিসিট আছে, $10 বিলিয়ন, যেটা মামদানির যে প্রস্তাব দেখতে পাচ্ছি আমরা, আগামী 2 বছরে এর পরিমাণ হচ্ছে $5.4 বিলিয়ন, 4 বছরে $10 বিলিয়ন, আর 2 বছরে $5.4 বিলিয়ন এই ডেফিসিট। এই ডেফিসিট মানে বেসিক সার্ভিসেস আমাদের শহরের। সদ্য আমরা এই বরফের থেকে এখন উঠে পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি আমরা, ম্যাসিভ একটা খরচ তার জন্য গেছে। তিনি মাত্রই মেয়র হয়েছেন এবং অনেক স্বপ্ন দেখেছেন আমাদেরকে, অনেক প্রমিস তিনি করেছেন, কমিটমেন্ট করেছেন, এবং তার সঙ্গে বাস্তবতা হচ্ছে এই যে বাজেটের মধ্যে এই বিশাল $5.4 বিলিয়ন বড় একটা হোল আছে। তিনি কিভাবে পূরণ করবেন? তিনি দুটো আইডিয়া ফ্লোট করেছেন। একটা আইডিয়া হচ্ছে যে, আপনি ঠিকই বলেছেন, মিলিয়নিয়ার যাদের আয় $1 বিলিয়ন বেশি, তাদের উপরে আয় হবে, তিনি অতিরিক্ত 2% ট্যাক্স করার কথা বলেছেন, এটা একটা। আর 2 নম্বর, প্রপার্টি ট্যাক্স তিনি বলেছেন অ্যাক্রস দ্য বোর্ড। প্রপার্টি ট্যাক্স তিনি বাড়াতে বলেছেন, যার পরিমাণ রাফলি 9.5% বাড়লে, এখন যেটা আছে 12.28%, তা বেড়ে হবে 13.45%। এই বাড়ার অর্থ হচ্ছে অন অ্যান অ্যাভারেজ একটা মিডল ক্লাস 2 ফ্যামিলি বাড়ির ভাড়া কুইন্সে মনে করা যাক, ট্যাক্স বাড়বে $700 মতো। এটা আমি দেখছি ট্যাক্স এক্সপার্টরা ব্যাখ্যা করে বুঝিয়ে বলেছেন। $700 ট্যাক্স বাড়ানো খুব কম নয়, বেশ করে যদি আপনি নিম্ন আয়ের মানুষ হন বা মধ্যবিত্ত মানুষ হন, খুব কম টাকা নয়। কিন্তু এই টাকাটা অনেক বেড়ে যায়, ডিপেন্ড করে আপনি কোন এলাকায় আপনি বাস করেন তার উপরে। এটা তিনি কেন করছেন? স্পষ্টতই আমার ধারণা যে এটি একটি কৌশল তার, কারণ দুটোই গ্রহণযোগ্য নয়, বর্তমান সিটি কাউন্সিলের কাছেও নয়, ক্যাথি হোকুলের কাছেও নয়। ট্যাক্স বাড়াতে হলে তাকে অনুমতি নিতে হবে অ্যালবানির, তাকে অনুমতি নিতে হবে ক্যাথি হোকুলের। ক্যাথি হোকুল নির্বাচন করছেন নভেম্বরে, তিনি কোনোভাবেই এ সময় ট্যাক্স বাড়াবেন না। ট্যাক্স বাড়ানো তার জন্য সুইসাইডাল, কেমন? এবং আরো ইন্টারেস্টিং, ক্যাথি হোকুলকে কিন্তু অলরেডি এন্ডোর্স করে বসে আছেন জোরান মামদানি। তার মানে একটা অলিখিত একটা প্যাক্ট দুজনের মধ্যে হয়েছে। এই অবস্থা তিনি কোন পথে যাবেন? আমরা কি জানি যে প্রপার্টি ট্যাক্স হচ্ছে কি সবচেয়ে স্টেবল ইনকাম নিউ ইয়র্ক সিটি, সবচেয়ে স্টেবল ইনকাম নিউ ইয়র্ক সিটির, রাফলি $35 বিলিয়ন গ্যারান্টিড। $35 বিলিয়ন আমরা ট্যাক্স ইনক্রিজ থেকে পেয়ে থাকি। কিন্তু ট্যাক্স ইনক্রিজ যদি করা হয়, তাহলে সবচেয়ে বড় এফেক্ট কারা ক্ষতিগ্রস্ত হবে? নিম্ন আয়ের বা মধ্যবিত্ত মানুষরা। বড় লোকদের গায়ে বললাম $700 আমার অনেক লাগবে, কিন্তু আপনার জন্য হাবিব ভাই হয়তো আদৌ লাগবে না গায়ে। আপনার লং আইল্যান্ডের বাড়ি আমি জানি, $700 কিছু নয়, আমার যে $700 অনেক ভাই, আমি বুঝতে থাকি। ফলে ডিপেন্ড করে কে কোথায় থাকছে, কার কি আয়, কেমন? ফলে এটা খুব আনফেয়ার একটা প্রপোজাল। কিন্তু উনি কেন দিচ্ছেন আমি একটু আগে বুঝিয়ে বললাম, বাধ্য হয়ে নেগোশিয়েট করবেন একটা ট্যাকটিক একটা। অন্যদিকে বিলিয়নিয়ার্স ট্যাক্স যেটা উনি বলেছেন, তার ভয়টা হচ্ছে যে এর ফলে নিউ ইয়র্ক সিটির যারা বিলিয়নিয়ার, বিশেষ করে কর্পোরেশন গুলি, তারা হয়তো বা বলবে এই শহরে থাকবো না আমরা। এই হুমকি তারা আগেও দিয়েছেন, আবারও দিতে পারেন। এবং আমি যত জানি কিছু কিছু লোক এই শহর ছেড়ে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। ফলে দুটোই কিন্তু শাখের করার মামদানির জন্য। উনি কি করতে, আমার প্রস্তাব, উনি কি করতে পারেন? প্রথমত উনি যেটা করতে পারেন, টার্গেটেড ট্যাক্স ইনক্রিজ। এই যে অ্যাক্রস দ্য বোর্ড না করে যে টার্গেটেড উনি করতেন, তাহলে সেটা অনেক মিনিংফুল হতো। 1। 2 নম্বর, একই কথা বিলিয়নিয়ার্স ইনকামের ব্যাপারে তিনি যদি আমাদের জানাতেন যে কে বা কারা এই আয়কর বৃদ্ধির অধীনে পড়বেন এবং কিভাবে এই টাকাটা খরচ হবে, যদি তিনি কমপ্লিটলি ট্রান্সপারেন্ট হন, এটা প্রথম জিনিস। আর 2 নম্বর, আমরা জানি কি এই শহরের অনেক লুপহোলস আছে, অসংখ্য লুপহোলস। একটা বলি ওভারটাইম। এই শহরের ম্যাসিভ লুপহোল হচ্ছে, আপনি যেভাবে এই ওভারটাইম ব্যবস্থাকে ব্যবহার করেন, এই শহরের বাজেটের একটা বড় অংশই নষ্ট হয়ে যায়, অপচয় হয় এই লুপহোলের কারণে। ফলে একই কথা আমাদের এখানে কন্ট্রাক্ট, সরকারি কন্ট্রাক্ট দেখেছি, মানে বাংলাদেশের মধ্যে অবস্থা, $10 জিনিস $15 কিনি আমরা, এবং কোনো রকমের ওভারসাইট নেই। তিনি যদি এই জিনিসগুলি আগে ঠিক করার চেষ্টা করেন, কেমন, আমাদেরকে একটা ফ্রেমওয়ার্ক বেঁধে দেন, আমি এই কাজ করব এবং এই ফল পাবো, এবং তোমরা এই কাজের সঙ্গে যুক্ত হবা, তাহলে দেখবেন যে হয়তো বা অনেক সহজে তিনি এই প্রস্তাবগুলির তার পক্ষে পাশ করানো সহজ হবে। বাট লেটস ওয়েট, তিনি আলটিমেটলি কি করেন, কিভাবে নেগোশিয়েট করেন ক্যাথি হোকুলের সাথে, দেখবো আমরা।
জি, খুব ভালো কথা মানে মানে বললেন আপনি, কতগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। ওকে, টার্গেটেড ট্যাক্স সেটি কতখানি সম্ভব আমি শিওর না, কারণ ধনীরা একটা ব্র্যাকেটে পড়েন, এই ব্র্যাকেটের মধ্যেও তারা অনেক কারচুপি করে থাকেন। এটা খুব কঠিন একটা ব্যাপার, ইটস নট ইজি। বাড়িওয়ালা যারা আছেন তাদের ব্যাপারে আমি বুঝতে পেরেছি। এটিও একটি ব্যাপার, একটি ব্যালেন্স বাজেটের দরকার আছে। তার মধ্যে ফেডারেল সরকারের হুমকি তো আছেই। ঘুরে ফিরে ফেডারেল সরকার বলছে যে তুমি যদি আমার কথা না শুনো, আইস যদি রাস্তায় না থাকে, তাহলে কিন্তু আমি তোমার বাজেট কেটে নিব। আপনাদের একটা মজার কথা বলি, পিট হ্যাকসেথ একটি আমি মনে হয় আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে কতগুলো ইউনিভার্সিটিকে তারা বলেছেন যেগুলো ইউনিভার্সিটি যোগ্য নয়, আপনাদের যাওয়ার জন্য যোগ্য নয়, এবং এখানে আমরা চাই না কেউ যাক, পড়ালেখা করুক। The Columbia University, the Harvard, the Brown University, the Georgetown University. These are the universities he mentioned. Why? Because they are oak cultures. মানে সময় পেলে একটু দেখে নেবেন। This is, আমি বানিয়ে বলছি না একটা কথা। This is Pete Hegseth, who যারা fortunate enough to pay for these colleges, Ivy League colleges, তারা গেছেন, তাদের ছেলেমেয়েরাও যাচ্ছে, তার বাবা মারাও গিয়েছে কলম্বিয়াতে। Okay, so I don't know what is happening here with the rich people in this country. It's very weird. আমি একটু অ্যাড করি হাবিব ভাই অন দিস মিলিয়নিয়ার ট্যাক্স। এটাকে ট্যাক্স না বলে যদি সারচার্জ বলা হয়, ট্যাক্স বললে সঙ্গে সঙ্গে একটা আমরা ভয় পেয়ে যাই, বড় লোক হোক আর গরিব লোক। ট্যাক্স না বলে যদি বলা হয় এটা একটা স্ট্যাবিলিটি সারচার্জ, এটা আমরা সময়কালে অল্প সময়ের জন্য একটা সারচার্জ দিচ্ছি বিকজ আমার ডেফিসিট আছে, তাহলে বোধহয় বেশি সহজ হবে এটা সেল করা। আমি 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 আপনার সাথে একমত, টু সেল ইট বিকজ ইটস পলিটিক্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, রাইট? আর ধনীদের কথা, যে বিলিয়নিয়ারদের কথা আপনি বললেন, এটা কিন্তু 2001 সালে জর্জ বুশের সময় থেকে আমি শুনে আসছি। এইবার নিউ ইয়র্ক সিটি থেকে বিলিয়নিয়াররা চলে যাচ্ছে বিকজ ট্যাক্স বাড়ানো হয়েছে। This is nothing new. I don't think they will ever go. কারণ অ্যারিজোনাতে you can go. How much money are you going to make in Arizona? That's a question, right? You have to be in New York City. You have to be in California. You are not going anywhere. And the other destination you have, and they don't like you anymore, which is Canada. Because you want to make them 51 straight. They don't like us anymore. Yeah, they don't like us, I can say this. Despite not being white. Okay. নাকিবুর রহমান, যাচ্ছে আপনার কাছে। যেহেতু আমরা নিউ ইয়র্ক সিটিতে আছি, নিউ ইয়র্ক সিটিতে আরেকটি বড় দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা বলবো আমাদের পরিপ্রেক্ষিতে, সেটি হচ্ছে বাংলাদেশি যারা আছি আমাদের পরিপ্রেক্ষিতে এখানে অনেকজন, আমি যদি স্ক্রিন একটু দেখতে পারি সেটি, তাহলে খুব ভালো হবে। নিউ ইয়র্ক সিটিতে 8 জন, নিউ ইয়র্ক সিটি থেকে 8 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 7 জনই বাংলাদেশি। এবং তাদেরকে কুইন্স ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটস, ওনার মানে অফিসের তত্ত্বাবধানে এটি হয়েছে। এখন এটি যে ব্যাপারটি সেটি হচ্ছে 7 জনই এখানে বাংলাদেশি, আরেকজন অন্য দেশের লোক। আমি আই ডোন্ট কেয়ার, 7 জন বাংলাদেশি, এটা হলো আই ডু কেয়ার। এই 7 জনই অত্যন্ত ধনী, তাদের অনেক পেরোল আছে, পেরোল $500-700 মানে $1,000 পেরোল আছে তাদের। তারা এই অভিযুক্ত হয়েছেন এই $50,000-60,000 মানে জালিয়াতির কারণে। এবং বাই দ্য ওয়ে, এই জালিয়াতি তো প্রমাণিত, কিন্তু এটা প্রমাণিত জালিয়াতি। সো নাকিবুর রহমান, আপনার কাছে আমি শুনতে চাই যে এই যে ঘটনাটি ঘটলো, এটি আসলে যেই কোম্পানি বা যেই লোকগুলি, বাংলাদেশের লোকগুলি $500,000 পেরোল চালাতে পারেন, তারা কেন $50,000, $60,000 বা $1,00,000 পিপিপি অর্থ আত্মসাতের লোভ সামলাতে পারলেন না? এটি কি একটি আমাদের চরিত্রগত প্রবলেম? এটি সিস্টেমেটিক প্রবলেম? আমরা বাংলাদেশিরা কি আসলে যেখানে যাচ্ছি সেখানেই কারাপ্ট হয়ে যাচ্ছি? এখানে অনেক বড় ধনী ধনী লোক আছেন, কেউ কেউ আছেন বলছেন তাদের রোলস রয়্যালস আছে, কেউ কেউ বলছেন আমার 30 তলা বিল্ডিং আছে, আর না বলছেন না, আসলে আছে। আমি মানে হয়তো একটু সিনিক্যালি বলছি। I don't question how they got there. My question is how corrupt, আমরা কতটা দুর্নীতি পরায়ণ হয়ে যাচ্ছি, এবং এটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় কি এখন হয়ে আসলো কিনা, নাকি দেরি? এটা খুব দুঃখজনক আসলে। এটা মানে আমি ভেরি স্যাড যে আপনি যেটা বললেন যে তারা প্রমাণিত শুধু এতটুকুই না, দে অলসো প্লিডেড গিলটি, গিলটি প্লি করেছেন সবাই। এবং মানে এটা খুব দুঃখজনক যে যেখানে কোভিড এর সময় স্মল বিজনেস গুলো আসলেই স্ট্রাগল করছিল, এবং এই বেল আউটটা ওয়াজ নেসেসারি সবার জন্যই।
সেখানে এটা যাদের এই 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 প্রণোদনাটা দরকার ছিল তাদেরকে প্রণোদনাটা না দিয়ে বরং এটা তছরূফ করেছে। এবং আমরা এটা নিয়ে কিন্তু এর আগেও কথা বলেছি, আপনার মনে আছে হাবিব ভাই, যে জি IRS ইজ আনফরগিভিং, মানে Yeah. আজ হোক কাল হোক Yeah. 50 বছর পরে হোক, হ্যাঁ দে উইল ফিগার আউট। হ্যাঁ। সো হজম করা খাদ্য তারা বের করে নিয়ে আসে। এটা দে উইল ফাইন্ড আউট যে যারা এই টাকাটা নিয়েছে কাজে লাগায়নি, কারেক্ট। কোনো কিছু করেছে, দে জাস্ট ওয়েট ফর অপরচুন মোমেন্ট। এবং এটা কিন্তু আমরা এই 9 জনই যেটা করেছে এটা না, আমরা কিন্তু সে সময় দেখেছি যে অনেক লোকজন যারা তাদের মানে এটা তো হলো এক্সট্রিম কেস যে এরা মানে ফিকটিশিয়াস বিজনেস তৈরি করে তার নামে টাকা নিয়েছে। আমরা কিন্তু দেখেছি যে অনেক রেস্টুরেন্ট ওনার তাদের রেস্টুরেন্ট বন্ধ, ওই জন্য টাকা নিয়ে ওই টাকা দিয়ে এমপ্লয়ীদের বেতন না দিয়ে তারা নিজেরা বাড়ি কিনেছে। এরকম কিন্তু আশেপাশে অনেক লোকজন আছে এবং এদের অনেককেই সাবধান করা হয়েছে কমিউনিটি থেকে যে IRS উইল কাম আউট। মানে এটা মানে খুব কি বলবো যে এটা খুব দুঃখজনক। এই কাজে অন্য দেশের মানুষ জড়িত আছে এটা আমরা জানি, কিন্তু আমাদের বাংলাদেশিরা এভাবে জড়িত হয়ে মানে যেটা পরে হয় যে আপনার এই একজন দুইজনের অপকর্মের কারণে পুরা কমিউনিটির ব্যাপারে একটা পারসেপশন তৈরি হয়ে যায়। মানে যেটা মানে বাংলাদেশে আমাদের প্রচুর দুর্নীতির কথা আছে, কিন্তু অ্যাটলিস্ট আমেরিকাতে কিন্তু বাংলাদেশিদের একটা সুনাম ছিল, সেই সুনামটা ধুলায় মিশে গেল এই ঘটনার কারণে। আমি আশা করব যে এটা একটা আইসোলেটেড ঘটনা, এটার কারণে পুরা কমিউনিটিকে এটা দিয়ে জাজ করা হবে না। কিন্তু আই এম অ্যাফ্রেড যে এই এরকম পিপিপির স্মল বিজনেস লোন নিয়ে অনেকেই কিন্তু এটাকে অপব্যবহার করেছেন এবং এই সংখ্যাটা বাড়তে পারে, এটা আমি খুব ওয়ারিড। ইউ আর ওয়ারিড। আমি আরেকটা কথা বলি, আমি দুজনকে আপনার মানে এই যে লোনের ব্যাপারটা গেল না, এখন আপনারা জানেন যে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আর ভেরি অ্যান্টাই ইমিগ্রেন্ট। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। অ্যান্টাই মানে তারা অনলি ফর হোয়াইট অ্যান্ড অ্যান্টাই ইমিগ্রেন্ট। আগামী মার্চের 1 তারিখ থেকে তারা নতুন রুল বলবৎ করছেন, উইচ ইজ মানে আনবিলিভেবল। এসবিএতে যদি আপনি লোন নিতে চান, আপনি যদি গ্রিন কার্ডও থাকে এদেশে, আপনি লোন পাওয়ার যোগ্য না। ক্যান ইউ বিলিভ দিস? তো আপনি যে নকিবুর রহমান আপনি যে কথাটি বললেন এখন, ওয়াই দে আর মেকিং দিস রুলস? বিকজ অফ দিস ফ্রডস। এই যে ফ্রডস্টারগুলো আছেন, রাইট? আমাদের খুব দুঃখ অনেক দিকে। একদিকে হচ্ছে যে এটা আমাদের জাতিগত চারিত্রিক একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়াচ্ছে, আই হোপ নট, কিন্তু মানুষ কলুষিত হয়েছে। আরেকটা হচ্ছে কি, আমরা এই ধরনের লোকগুলোকে খুব বড়ভাবে দেখছি, তাদেরকে পাত্তা দিচ্ছি, তাদেরকে বিভিন্ন জায়গায় আমন্ত্রণ করছি, তাদের সুনাম করছি, অথচ আমরা জানি এই লোকগুলো দুর্নীতিপরায়ণ। আমরা জানি এই লোকগুলো সৎভাবে অর্থ আর অর্জন করেননি। এটা তো আমাদেরও কিন্তু নৈতিক অবক্ষয়, আমরা যারা আছি, যারা ভালো কথা বলছি বা বলার চেষ্টা, আমরাও নৈতিক অবক্ষয়ের মধ্যে পড়ে গেছি আমি মনে করি। আমি জানি না হাসান ফেরদৌস মানে কিছু যোগ করতে চাচ্ছেন এখানে? না, এই শেষ কথাটা আপনি আমার মুখের কথাটা আপনি তুলে নিয়ে বললেন, তা হচ্ছে যে আমরাও কিন্তু দায়ী। এরা কেন এইরকম দুঃসাহস পায়? এরা কারা? এই সমাজের সবচাইতে উঁচু সারির মানুষেরা। এদেরকে আমরা ডেকে অনুষ্ঠান সভাপতি বানাই, এদেরকে আমরা মেডেল দেই, পত্রিকায় বড় বড় বিজ্ঞাপন ছাপাই। এবং আপনারাও হাবিব ভাই টেলিভিশনের কথা বলছেন আপনি, আমি দেখেছি পত্র পত্রিকায় তারা 100 টাকার বিজ্ঞাপন দিলে ফুল পেজ বিজ্ঞাপন হয়ে যায়, এবং কেউ মুখ ফুলে কথা বলে না, ওই 100 টাকা বিজ্ঞাপন দেয় বলে দোষটা আমাদেরও। আমরা এই অপরাধ প্রবণতাকে এনকারেজ করেছি, করেছি তো না? অবশ্যই করেছি। আরো লক্ষ্য করুন আপনি, এই যে আপনি রিপোর্টটা পড়ে শোনালেন, কিন্তু আপনি একবারও নামগুলি বললেন না। আমরা বলি অপরাধ করেছি, কিন্তু কে করেছে ভুলেও বলি না। আমরা যদি নাম বললে আমরা ক্ষতিগ্রস্ত হই। ফলে আমি বলবো যে আমরা আগে নিজে শুদ্ধ হই। আমরা শুদ্ধ হলে, আমরা প্রতিবাদ করলে, আমরা বাধা দিলে এরা বাধাগ্রস্ত হয়। আদারওয়াইজ এই জিনিস চলতেই থাকবে। এই জিনিসটা শুধুমাত্র এখানে নয়, বাংলাদেশেও এক্স্যাক্টলি ঘটনা বাংলাদেশেও ঘটে। এই কথা চোরকে চোর বলি না আমরা, চোরকে ডেকে সভাপতি বানাই আমরা। না, আমি আপনার কথা একমত। চলুন ওই স্ক্রিনশটটা আরেকবার দেখে নিই, ওখানে নামগুলো আছে। একবার তো পড়া উচিত। এই কথা শোনার পর তো আমার মনে হচ্ছে যে আমার একবার হলেও পড়া উচিত, যদি আমরা এটা ফুল স্ক্রিনে দেখতে পারি। হ্যাঁ, জাকির হোসেন নামে একজন আছেন, হ্যাঁ,
আরো একজন আছে, আমরা এখনই দেখতে পারবো নামগুলি। হ্যাঁ, সো দিস ইজ মানে খুবই খুবই ঘৃণ্য অপরাধ। মানুষ অনেকে মনে করতে পারেন এটা এমন কি বড় বড় কথা। হ্যাঁ, সো আমি আপনাকে বলতে পারি যে আমি অত্যন্ত মর্মাহত, এটা তো বলতে পারি। তো এর সাথে আমি বলবো যে যারা আছেন এদের নাম যে একেবারে হয়নি তারা হলেন, আমি কয়েকজনের নাম আপনাকে এখনই বলতে পারি। ছবি প্রকাশিত করা হয়নি এখনো। তারা হলেন মাহবুব মালিক, এই মালিক ভদ্রলোক কুইন্সে থাকেন, ইনি মাহবুব মালিক 41 বছর। তোফায়েল আহমেদ 50 বছর বয়স। ইউসুফ এমডি 45 বছর। মোহাম্মদ চৌধুরী ওরফে খোকন আশরাফ 68 বছর, যথেষ্ট বয়স হয়েছে, চুরি বন্ধ করতে পারেনি, চুরি বিদ্যাটা শিখেছেন ভালো মতো। জাকির চৌধুরী 59 বছর বয়স। মোহাম্মদ খান 49 বছর বয়স। তানভীর মিলন 55 বছর। জুনেদ খান 56 বছর। অ্যান্ড পাকিস্তানি বংশোদ্ভূত একজন আছেন নাদিম শেখ, তার বয়স হচ্ছে 56 বছর। সো আমি এই কাজটি করলাম এই কারণে, কাজটি করার অন্যতম একটা কারণ হচ্ছে, আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন উঠবে যে হাসান ফেরদৌস বলার পরে কেন আমি নামগুলি বললাম এই কারণে, হি ইজ রাইট। আমাদের দেশে পত্রপত্রিকায় ধর্ষণের খবর আসে, ধর্ষিতার ছবি ছাপা হয়, যে ধর্ষণ করেছে তার ছবি ছাপা হয়, তার নাম দেওয়া হয় না। অথচ হওয়া উচিত ছিল উল্টো। ইটস লাইক অ্যাপস্টিন ফাইলের অপোজিট সাইডে, ভিকটিমদের নাম ছেপে গেল সব জায়গায়, আর যারা 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 এই কাজটি করলো, রাইট, তাদের নাম কোথাও আসলো না। সেম মুদ্রার রেপিড ওপিড, খুব বড় স্কেলে ছোট স্কেলে। আমরা পুঁটি মাছ এই জন্য ছোট স্কেলে, $50,000 আমাদের হচ্ছে লক্ষ্যমাত্রা চুরি করার। হ্যাঁ, বড়টাও করি না, 5 মিলিয়ন করি না, সেটা বলবো না। আর অ্যাপস্টিন হচ্ছে মানে প্লেন থেকে শুরু করে আইল্যান্ড সবকিছু চুরি করে নিয়ে যায় আপনি চোখের সামনে, আপনি কিছু বলারও থাকে না। আমি ভাই আমি একটা প্র্যাকটিক্যাল প্রস্তাব রাখছি আপনার সামনে। এই 8 জনের ছবি সংগ্রহ করুন, ছবি আপনি আমাদের স্ক্রিনে দেখান, এরা কারা, আমরা চিনে রাখি এদেরকে, এবং বলুন যে এদের ধরিয়ে দিন। আরো যারা আছে তাদেরকেও ধরিয়ে দিন, কারণ লক্ষ্য করে দেখবেন রিপোর্ট কি আছে। ধরিয়ে দিন বলা যাবে না, কারণ তাদের বিচার হয়ে গেছে একবার। ওয়েট, আমি ওরা রিপোর্টটা কি আছে, 8 বাংলাদেশিস ফাউন্ড গিল্টি, 8 বাংলাদেশিস। আর তার সঙ্গে আমিও যুক্ত হয়ে পড়লাম, আপনার অপরাধের জন্য আমিও অপরাধী হয়ে পড়লাম। সে কারণে বলছি আমি খুব মানে দুঃখজনক হলো যে এর মধ্যে একজনের নাকি আবার বাড়ি পাবনাও দেখলাম, এটাও খুব দুঃখ পেলাম যে আমাদের উত্তরবঙ্গের লোকজন তো সহজ সরল হয়। That's a good one. আপনি কি মনে করেছেন পাবনার সব মানুষ সৎ? আমাদের উত্তরবঙ্গের মানুষ একটু সহজ সরল হয়। না, ওই যে কথা আছে না, যে যায় লঙ্কায় সেই হয়। উত্তরবঙ্গের লোক এরশাদ সাহেব ছিলেন কিন্তু। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, তো ওই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এরকম একটি ব্যাপার আর কি। তো এই নিউ ইয়র্কে এসেছেন, সুযোগ পেয়েছেন, আর ধরে রাখতে পারেননি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আমরা প্রকাশিত করবো তাদের ছবি। আমি আচ্ছা নাকিব রহমান আপনার কাছেই চলে যাই আমি ইরানের ব্যাপারটি নিয়ে। উইথ দ্য র্যাপিড ইউএস মিলিটারি বিল্ড আপ, আপনি জানেন, আমরা যদি অন স্ক্রিনে দেখতে পারি খুব ভালো হবে। এই যে র্যাপিড বিল্ড আপ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ ফ্রম নিউ ইয়র্ক টাইমস বাই দ্য ওয়ে। ইন দ্য মিডল ইস্ট, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন হি ইজ প্রিপেয়ারিং ফর ইমিডিয়েট অ্যাকশন এগেনস্ট ইরান। মানে হঠাৎ করে, রাইট, হঠাৎ করে না, বিল্ড আপ ইজ হ্যাপেনিং। এটি কি স্ট্র্যাটেজিক প্রেশার টু ফোর্স ডিপ্লোম্যাটিক ব্রেক থ্রু, নাকি আসলেই আমরা বড় সংঘাতে ঢুকে পড়েছি? না, ডেফিনেটলি বড় সংঘাতের দিকে তো মানে এভরিথিং ইজ পয়েন্টিং টুয়ার্ডস এ বিগ এক্সপিডিশন। এবং মানে ডোনাল্ড ট্রাম্পের যেরকম তিনি যেই মানে হাই হর্সের উপরে ছিলেন, ভেনেজুয়েলা থেকে একটা সার্বভৌম দেশের প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে কিডন্যাপ করে নিউ ইয়র্কে নিয়ে আসলেন, মানে তার তো কোনো দায়বদ্ধতা নেই। সুতরাং মানে আশঙ্কাটা সত্যি। কিন্তু ইফ আই ওয়ার এ বেটিং ম্যান, আমি হয়তো হাসান ভাই আমার সাথে ডিসএগ্রি করবেন, কিন্তু আমরা সেই 2012 সাল থেকে কিন্তু শুনছি যে ইরান অ্যাটাক হবে। অলমোস্ট অনেক বছর হয়ে গেল, 16 বছরের কাছাকাছি, 14 বছরের কাছাকাছি হয়ে গেল, আমরা কিন্তু সেই ইরানের অ্যাটাকটা দেখলাম না। এবং এর মধ্যে কারণ ছিল যে ডেফিনেটলি অনেকটা ডিএসকেলেট করেছিলেন বারাক ওবামা। যদি বারাক ওবামা না হয়ে অন্য কেউ প্রেসিডেন্ট হতো, তাহলে পরে ইরান উড হ্যাভ বিন অ্যাটাকড। এবং এটা কিন্তু ইসরায়েল অনেক দিন থেকে পুশ করছে, এবং এটা ইসরায়েলের স্বার্থেই
এবং ইসরায়েলের স্বার্থই আমেরিকার স্বার্থ। সেদিক থেকে দেখলে পরে মানে গত 12 বছরে মানে কোনো ম্যাজিক্যাল কারণে আক্রমণটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি, কিন্তু মনে হয় দ্যাট ম্যাজিক হ্যাজ ইরোডেড। এটা আক্রমণ হতে পারে, কিন্তু মানে এট দ্য সেম টাইম আমি যেটা বলছিলাম যে কারণে আমি মনে করি যে এই আক্রমণটা হবে না, আমি মনে করি যদিও সমস্ত প্রেশার মাউন্ট করছে, আমার মনে হয় যে ইরানিয়ান রিজিম ডেফিনেটলি দে আর ভেরি প্রাউড, and they will probably make some arrangement, কারণ they're not in a very good situation. তাদের যে প্রক্সি গুলা ছিল একটা একটা করে, অলমোস্ট অল প্রক্সিজ আর নাও গন সিরিয়ার পতনের পরে। তারপরে মানে হেজবুল্লাহর অবস্থা ভালো না, অন্য সব জায়গাতে ইরাকেও তাদের প্রভাবটা একেবারেই এখন কম। সুতরাং তাদের যেই প্রক্সি ইয়েমেনেও তাদের অবস্থা খুব একটা সুবিধার না। সো যার কারণে ইরান রাজনৈতিকভাবে খুব একটা ভালো জায়গায় নেই। সুতরাং তাদের ডেফিনেটলি তাদের যেই প্রাইড আছে সেই প্রাইডটাকে তারা ম্যানেজ করবে প্রবাবলি। হতে পারে এরকম যে এর আগেও আমরা যেরকম দেখেছিলাম যে মানে একটা মানে পাতানো আক্রমণ, এবং মানে দুজনের প্রাইডই থাকলো যে আমেরিকা অ্যাটাক করছে ইরানে, তারপরে ইরান আমেরিকার একদম অ্যাবান্ডেন্ট কোনো একটা বেজে গিয়ে আক্রমণ করলো, এরকমও হয়তো হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় না যে একেবারে মানে ওয়াইড স্কেল একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি হবে, এটা আমি মনে করি না। আমি মনে করি যে ইরান হয়তো কিছুটা একগুঁয়েমি করবে, তার ফলশ্রুতিতে ডোনাল্ড ট্রাম্প তাকে একটা মানে কি বলা যায় যে কোনো একটা সামরিক ঘাঁটিতে আক্রমণ করে কোনো একটা ওয়ার্নিং দিবে, তারপরে ইরান এরকম কোনো একটা অ্যাবান্ডেন্ট ঘাঁটিতে আক্রমণ করবে, যেটা আমরা কিছুদিন আগেও দেখেছিলাম। সো এই টাইপের কিছু একটা পাতানো হয়তো হতে পারে, দুই দলেরই প্রাইড অক্ষুণ্ণ থাকলো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বড় কোনো সংঘর্ষ হতাহতের থেকে সবাই মুক্তি পেল, এটা হলে আমি খুশি হব। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে এই যুদ্ধ আমেরিকার জন্য অর্থনীতির জন্য সুখকর হবে না, এবং এটা শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এ ধরনের যুদ্ধের পরে বিভিন্ন রকম এক্সট্রিম গ্রুপের আনাগোনা হয়, যেটা পৃথিবীর অন্যান্য জায়গায় মিডল ইস্ট সহ ছড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে একটা লং টার্ম অশান্তি, একটা লং টার্ম মানে ব্লাডশেড শুরু হবে। সুতরাং আমি আশা করব যে এভরিবডি উইল কাম টু দেয়ার সেন্সেস এন্ড অ্যাভয়েড ওয়ার এট এনি কস্ট। ওকে, আপনি কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে অনেক কিছু চেপে বলছেন, হ্যাঁ, মানে আরেকটু বলা যেত, কিন্তু আপনি মনে করেন একটু ধরে রেখেছেন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি একটু পর। আমি হাসান ফেরদৌস আপনাকে যাচ্ছি, যেই রকম সরঞ্জাম, যেই রকম প্রস্তুতি নিয়ে আমেরিকা যে চারিদিক থেকে ঘিরছে ইরানকে, সাথে আছে ইসরায়েল, এবং তারা ইসরায়েল এবং আমেরিকা বসে তারা প্ল্যান করছেন। তাদের লক্ষ্য দুটির, একটি হচ্ছে রেজিম চেঞ্জ, যেটা আমরা শুনে আসছিলাম বেশ কিছু ধরে। আরেকটি হচ্ছে যে ইরানের যত রকম ক্যাপাবিলিটি আছে একেবারে ধ্বংস করে দেওয়া, যাতে করে সে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এবং এটার নেতৃত্ব দিচ্ছে অনেকটা না, এটার নেতৃত্ব দিচ্ছে ইসরায়েল, যারা তারা অনেকদিন ধরে এইটি করে আসছিলেন। আগের যে ইতিপূর্বে কয়েকটি যুদ্ধ আমরা দেখলাম, দুর্ভাগ্যবশত আমরা দেখলাম, সেখানে যেটা হয়েছে অনেকে বলছেন যে দ্যাট ওয়াজ এ ড্রেস রিহার্সাল। আসলেই কি তাই? প্রথমত নকিব ভাই, ইরান আক্রান্ত হয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগে। ইরান প্রবল আক্রমণের মুখে পড়েছে, 12 দিন ধরে যুদ্ধ চলেছে। ইরানের টপ জেনারেলরা একদিনে টপ জেনারেলরা 1 ডজন জেনারেল মারা গেছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনার উপর আক্রমণ হয়েছে। ট্রাম্প সাহেব ঘোষণা করেছেন নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, হয়নি কিন্তু ঘোষণা, ফলে যুদ্ধ হয়েছে কিন্তু। এবং এই মুহূর্তে ইরান ইতিহাসের সবচেয়ে দুর্বলতম অবস্থায় আছে, উইকেস্ট পয়েন্টে তার ইতিহাসে আছে। কারণ আপনি নিজে ব্যাখ্যা করে বলেছেন। এবং ইসরায়েল মনে করছে যে ইট ইজ আ টাইম টু স্ট্রাইক। যখন সে দুর্বল অবস্থা আছে তখন এটাকে হামলা করব। আরেকটা কথা বলি, যে পরিমাণ সাজ সরঞ্জাম নিয়ে ইরানকে আক্রমণ করার জন্য আয়োজন চলছে, আপনার কি মনে হয় এরা আঙুল চুড়বে বসে বসে? আপনারা দেখেছেন ভেনেজুয়েলায় কি ঘটেছে, এক্স্যাক্টলি একই রকম প্রস্তুতি ছিল। আমি ভাবিনি যুদ্ধ হবে, আমি ভাবিনি ভেনেজুয়েলায় যেটাকে ধরে নিয়ে আসবে মাদুরোকে। দে ডিড ইট। ফলে এই ব্যাপক আয়োজনের পরে, এবং সবচেয়ে বড় কথা, ইরান দুর্বল বলে আক্রমণ হবেই, আমি বলছি আপনাকে। এবং খুব সম্ভবত আজকে আমাকে একটু আগে শুনলাম আমি, শনিবার দিন বলা হচ্ছে, ফ্রাইডে তারা করবে না, বাট স্যাটারডেতে আক্রমণ হতে পারে বলে আজকে
ইউরোপীয় মাধ্যমগুলি বলছে। উদ্দেশ্যটা কি? রিজিম চেঞ্জ পসিবল না ইরানে, কারণটা কি? কোনো বিকল্প রিজিম সেখানে নেই, কে তাকে নেতৃত্ব দেবে? তার চেয়ে বড় কথা, রিজিম চেঞ্জের প্রয়োজন পড়ে সামরিক বাহিনীর সমর্থন। ইউ নিড এ অর্গানাইজ মিলিটারি ফোর্স যে আপনাকে ব্যাক আপ করবে নতুন রেজিমের। ইসরায়েলে সে অবস্থা নেই, নেতৃত্ব নেই, সামরিক বাহিনী নেই, রক্ষী বাহিনী নেই যারা রেজিম চেঞ্জ করবে। ইসরায়েল কি চাইছে? ইসরায়েল বলছে যে ইরানের এনরিচ ইউরেনিয়াম যতগুলি তারা করেছে সবগুলি ফেরত দিতে হবে, তারা রাখতে পারবে না। ইরান বলছে যে আমরা আমরা অস্ত্র বানাবো না, শান্তি রক্ষার কাজে ব্যবহার করব, আমরা কৃষি কাজে ব্যবহার করবো আমরা। ইসরায়েল বলছে না, তোমরা যে এনরিচ করেছো প্রতি আউন্স এনরিচ ইউরেনিয়াম ট্রান্সফার করে দিতে হবে, হয় আমেরিকার কাছে না অন্য কোনো দেশে। দ্যাট ইজ দেয়ার গোল রাইট নাও। রেজিম চেঞ্জ পসিবল নয় ইরান, এই মুহূর্তে পসিবল নয়, ফোমেন্ট করতে পারেন আপনি, ইট উইল টেক টাইম। কিন্তু এই মুহূর্তে মূল লক্ষ্য হচ্ছে ইরানকে আরো দুর্বল করে দেয়া। এবং আই এম কোয়াইট ডেফিনেট অতি শীঘ্রই ট্রাম্প সাহেব আজ পর্যন্ত 10 দিনের মধ্যে, আজকে বোর্ড অফ পিসের মিটিং হচ্ছে, সেখানে 10 দিনের কথা তিনি বলেছেন, এন্ড দিস উইল হ্যাপেন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে দ্য ওয়ার ইজ এমিনেন্ট। এবং এমন আমি যদি এটা মনে হয় যে আমরা যদি শুনি যে স্যাটারডে সানডে মানে ওভার দ্য উইকেন্ডস যুদ্ধ শুরু হয়ে গেছে, বা যুদ্ধ তো না আসলে আমেরিকা এবং ইরান আক্রমণ করেছে, সেটি আমি খুব একটা অবাক হব না। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, হাসান ফেরদৌস, এই যে নতুন কনফ্লিক্টটা যদি তৈরি হয়, হোয়াট ইট মিনস ফর রিজিওনাল স্টেবিলিটি, অয়েল প্রাইস অ্যান্ড গ্লোবাল মার্কেট? না, এই জন্যই আক্রমণটা হবে খুব প্রিসিশন একটা আক্রমণ হবে। সৌদি আরব, কাতার, মধ্যপ্রাচ্য দেশগুলি আমেরিকাকে বলেছে ভাই এমন কিছু করো না যার ফলে যুদ্ধটা ছড়িয়ে পড়ে। যদি ইরান ডিস্টেবিলাইজ হয়ে পড়ে আমরা সবাই ডিস্টেবিলাইজ হব। ইরানের ক্ষমতা আছে কি স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দেবার। যদি স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেওয়া হয়, পৃথিবীর অলমোস্ট 30% তেল ওই পথ দিয়ে চলে, সঙ্গে সঙ্গে তেল দাম বেড়ে যাবে। তেল দাম বাড়া মানে সবকিছু দাম বেড়ে যাওয়া। পরে বারবার তার অনুরোধ করছে এমন কিছু করো না যার ফলে যুদ্ধটা ছড়িয়ে পড়ে, এটা 1 নম্বর। কিন্তু আক্রমণ করো, এটা আমাদের কোনো আপত্তি নেই, কারণটা কি? ইরান আমাদেরও শত্রু, আমরা চাই ইরানকে দুর্বল দেখতে। ইরান পাওয়ারফুল হোক, আপনি জানেন যে 1000 বছরের ইতিহাস ইরান মানে পার্সিয়ানরা বরং আরবরা 2000 বছরের 5000 বছরের ইতিহাস সুযোগ পেয়েছি তোমাকে এই মুহূর্তে ঠান্ডা করবার, and they will do it using both Israel and the Americans. এইটা আমারও তাই আশঙ্কা। এখন দেখা যাক, আমার আশঙ্কা যাতে ভুল প্রমাণিত হয়, এন্ড তারা এখনো পিস টেবলে আছেন, সেখানে কিছু একটা হোক। আই হোপ, বাট দ্যাটস জাস্ট এ হোপ। আমি নাকিবুর রহমান যাচ্ছি আপনার কাছে। কিছু আমাদের কথার মাঝেই চলে আসলো ইন্টারন্যাশনাল বোর্ড অফ পিস, উইচ ইজ আই থিঙ্ক দিস ইন্টারন্যাশনাল বোর্ড অফ জোকার্স, to be honest with you. I know এটা মানে হার্শ, বাট ইট ইজ ট্রু। আমরা গাজার কথা বলছি, এই যে কারেন্ট ইন্টারন্যাশনাল পিস অফ এফোর্ট, যে মানে তারা এখন এগিয়ে যাচ্ছেন, তারা এখন আবার মিলিত হচ্ছেন, এই ট্যাঞ্জিবল রেজাল্ট কিন্তু আমরা দেখছি না এখনো, সো কল পিস প্রসেস। তো এখন একটি কথা আসছে যে এখানে যদি বড় বড় ইমারত তৈরি করা হয়, লাক্সারি রিসর্ট তৈরি করা হয়, ফিলিস্তিনিরা কি সেখানে থাকতে পারবে কিনা, এটা একটা ব্যাপার। এটার ফসল কি ফিলিস্তিনিরা ভোগ করতে পারবে কিনা, যে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস সে তৈরি হয়েছে সেটা কি শেষ হবে কিনা এই সো কল গাজা পিস প্রসেস থেকে, নাকি এটি শুধুই যে এই যে ইউরোপিয়ান ওয়েস্টার্ন কলোনিয়াল পাওয়ার আছে, আমরা একটি নিও লিবারাল কলোনিয়াল পাওয়ার দেখছি ইন প্যালেস্টাইন, যেটা আসলে সচরাচর যেটা করে থাকেন তারা, kill the indigenous people, take over the land and resources. So use the board of peace just to make it right. Correct? না, এটা খুব ইন্টারেস্টিং আসলে। আজকে বৈঠক হয়েছে এটার ওয়াশিংটন ডিসিতে। ওখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে যে বড় যে সিদ্ধান্তটা সেটা হলো আমেরিকা $10 বিলিয়ন প্লেজ করেছে এই বোর্ড অফ পিসে, এবং এটার খরচটা হবে হলো হিউম্যানিটেরিয়ান অ্যান্ড রিকনস্ট্রাকশন এফোর্ট। সো আপনি যেটা বললেন যে রিকনস্ট্রাকশনটাই খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা ট্রাম্প অনেক দিন ধরে বলছিলেন যে তিনি বিচ ফ্রন্ট প্রপার্টি করবেন। ইন্টারেস্টিং হলো যে আমি গত কয়েকদিন আগেই একজনের সাথে কথা বলছিলাম যার ফ্যামিলি ইজ ফ্রম গাজা, এবং তার বোন খুব ক্রিটিক্যাল অবস্থায়, তাকে এয়ারলিফট করে ইজিপ্ট থেকে টার্কিতে নেওয়া হয়েছিল বিকজ শি ওয়াজ প্রেগনেন্ট। তো আমি তার সাথে কথা বলছিলাম, অ্যান্ড সে খুব
পরিষ্কারভাবে বলল যে এখন গাজাতে বাইরের থেকে মানে গাজার যারা অধিবাসী অরিজিনাল যারা ইজিপ্টে এবং অন্যান্য জায়গাতে গিয়েছিল তারা কিন্তু গাজাতে এখনো ফিরতে পারছে না, কারণ রাফা ক্রসিং এখনো বন্ধ। সুতরাং এখন গাজাতে যারা আছে তারা হলো গাজার ভিতরেই যারা ছিল, বিভিন্ন ভাবে টানেলের মধ্যে লুকিয়ে ছিল, নিজেরা সার্ভাইভ করেছে, তারাই শুধুমাত্র ওখানে আছে। সুতরাং টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, যে এই বিচ ফ্রন্ট প্রপার্টি উইল বি বেসিক্যালি নট অ্যাক্সেসেবল টু পিপল অফ গাজা। ওখানে হয়তো তাদের কিছু লোকজন কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতে পারবে, কিন্তু এটাতে গাজার পপুলেশনের খুব একটা লাভ ক্ষতি হবে কিনা এটা আমি এখনো বলা মুশকিল। এর বাইরে আরেকটা বিষয়, সেটা হলো যে ইন্টারন্যাশনাল একটা $7 বিলিয়ন প্লেজ এসেছে। সেখানে মরক্কো, কাজাকিস্তান, কসোভো এবং আলবেনিয়া তারা টাকা কমিট করেনি, তারা প্রুফ কমিট করেছে। আমি একটু দেখতে চাচ্ছিলাম যে আর কে কে টাকা কমিট করছে, কিন্তু আমি দেখলাম যে টাকা কমিটের কথা $7 বিলিয়ন কথা এসছে, কিন্তু কান্ট্রি স্পেসিফিকেশনটা এখনো আসেনি। এখানে মানে জর্ডান আর ইজিপ্ট পুলিশ ফোর্সকে ট্রেনিং করার একটা প্লেজ করেছে। সো এই বিষয়টা নিয়ে আমি খুব স্কেপটিক আসলে, যে আদৌ এটা কিছু হবে কিনা, কারণ এখনো পর্যন্ত পিস ট্রিটি হয়ে যাওয়ার পরে স্টিল একটা ওই মানে যে ডিমিলিটারাইজেশন জোন বলা হয়েছে ওইটার মাধ্যমে প্রিটি মাচ গাজা এখনো একটা অকুপাইড টেরিটরি, এটাকে কোনোভাবেই সেলফ গভর্ন কোনো টেরিটরি বলা যাবে না। সুতরাং মানে আম নট অপটিমিস্টিক এট অল। ইয়া, আই মিন নোবডি ইজ। আমি জানতে চাচ্ছিলাম যে আপনার ভিউ পয়েন্টটা কি। এইটা দ্য হেড অফ পিস অফ বোর্ড ইজ ট্রাম্প, সো ইউ নো হোয়াটস দ্য আউটকাম রাইট অ্যাওয়ে। It's going to be a real estate project. হ্যাঁ, তারপর আছেন জেরেড কুশনার, টনি ব্লেয়ার, মানে অল দ্য কালপ্রিটস অফ দ্য ওয়ার্ল্ড হু কজ millions to die basically in the name of mass destruction, a weapon of mass destruction. টনি ব্লেয়ারের কথা বলছি। ওকে, দ্য ঔপনিবেশিক পাওয়ার যারা আছেন তারা পরিবর্তন হন নাই তো, তারা ট্যাকটিক্স চেঞ্জ করছেন, আর আমরাও তাদের সুরে সুরে নাচছি। এই সুরে সুরে নাচতে নাচতে আমি চলে আসবো বাংলাদেশের রিসেন্ট ইলেকশনের কথায়। হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে। সম্প্রতি যে নির্বাচিত হয়ে গেল, এখন এই নির্বাচনে অনেকেই প্রশ্ন করছেন হু হোল্ডস দ্য রিয়েল পলিটিক্যাল ম্যান্ডেট, কে জয়ী হয়েছেন আসলে, বাংলাদেশের ন্যাশনাল পার্টি বিএনপি নাকি রিফর্মিস্ট ফিগার যারা আছেন তারা অ্যালাইন করছেন মোহাম্মদ ইউনূসের সাথে? প্রশ্ন এইটাই আপনার কাছে প্রথম প্রশ্ন আমার। উত্তরটা খুব সোজা। কেন? এই জন্য যে জিতেছে বাংলাদেশ। প্রায় 17 বছর ধরে আমরা একটা দুঃসহ রাজনৈতিক পরিবেশনের মধ্যে বাস করছিলাম। অধিকার ছিল না, ভোট দিতে পারতাম না, কথা বলতে পারতাম না, দুর্নীতিতে মাথা থেকে পা পর্যন্ত ভরে আছে। এই 15-16 মাস পরে সকল অব্যবস্থা সত্ত্বেও মেনে নিয়েও বলছি আমরা একটা নতুন গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছি। আনসার ইজ ভেরি সিম্পল, আমরা জিতেছি, বাংলাদেশ জিতেছে, বাংলাদেশের মানুষ জিতেছে, বা যেটা শুরু করেছে। ইট ইজ এ বিগিনিং অফ এ নিউ, আমি বলেছি আপনার প্রোগ্রামে, ইট ইজ এ বিগিনিং অফ এ নিউ ডন। এই ডনটা সত্যিতে আসবে কিনা এবং তার ট্রান্সলেট হবে কিনা আমাদের কল্যাণে তা আমরা জানি না, কিন্তু লক্ষণটা আমি বলছি। লক্ষণটা আপনি কি দেখছেন? ক্ষমতার কেন্দ্রে দুটি দল বা দুটি জোট, এবং তারা কি বলছে? আমরা একসাথে কাজ করব। অপোজিশন কি বলেছে? আমরা তো সমালোচনা করব, বাট মানুষের কল্যাণে, দেশের কল্যাণে আমরা একসাথে কাজ করব। তারেক রহমান কি বলছেন? এক্স্যাক্টলি একই কথা তিনি বলছেন। বলে এই যে শুভ ইচ্ছা উভয় পক্ষের, এর চেয়ে ভালো কি হতে পারে? আর বলে আমি খুবই আশাবাদী। আমি জানি না, কিন্তু আশা করতে তো কোনো আপত্তি নেই, আমি খুব আশাবাদী। আপনি বলছেন কে জিতলো, আপনি বুঝতে পারছি। আমি ইন্ডিয়া টুডে একটা রিপোর্ট করেছে এবং তাতে বললো, তারা বলছে যে অধ্যাপক ইউনূস জিতেছেন। কারেক্ট। ইউনূস সাহেব কেন এসেছিলেন ক্ষমতায়? তাকে নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে, তিনি এইসব হাতিয়ে নিয়েছেন। তার 3টা ম্যান্ডেট ছিল, বাট বেসিক ম্যান্ডেট ছিল কি? সময় মতো নির্বাচনটা করে দেওয়া। গতকাল ফখরুল সাহেব বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছে ওদের ধরা হবে না, উনি বলছেন যে তাদের কাজ ছিল নির্বাচনটা করে দেয়া। দে হ্যাভ ডেলিভার্ড ইট, এবং মোরালেস নির্বিঘ্নে নির্বাচন হয়েছে। লেটস অ্যাপ্লড দ্যাট। আসুন তাকে অন্তপক্ষে সাধুবাদ জানাই আমরা। আমি মনে করি ইউনূস সাহেবও জয়ী হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আসল জয় হচ্ছে আমাদের। এখন প্রশ্ন হচ্ছে যে এই জয়টা আমরা ধরে রাখতে পারবো কিনা।
হ্যাঁ, প্রশ্নটা সেখানেই এবং সত্যিকার অর্থে প্রশ্ন সেখানে, কারণ এরকম আমরা দেখেছি 71 সালে যখন শেখ মুজিবুর রহমান মানে মুক্তিযুদ্ধ হয়েছিল, তারপরে আমরা সেটি আবার দেখেছি আমি বলবো এরশাদের পতনের পর দুদল আওয়ামী লীগ বিএনপি একসাথে হয়ে বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, মোদের কোনো বিবাদ নেই, এই ধরনের কথা আমরা শুনেছি, কিন্তু সেটা টিকেনি। তারপরে আমরা 91-তে দেখলাম, হ্যাঁ, সেই এই জিনিসগুলো চলছে একের পর এক, কিন্তু সেটা একটু দূর যে মুখ থুবড়ে পড়েছে। এবার যেটি হলো সেটি একটু ভিন্ন, তার কারণ হচ্ছে ইলেকশন হয়েছে, মানুষ ইলেকশন রেজাল্টই, নির্বাচনের রেজাল্ট মেনে নিয়েছেন, বা মানুষও, সাধারণ মানুষ যেমন মেনে নিয়েছেন, পক্ষ বিপক্ষ দুটি দলও মেনে নিয়েছেন। এবং আরেকটি ব্যাপার প্রতীয়মান, সেটি হচ্ছে যুদ্ধাঙ্গদেহী মনোভাব নিয়ে কেউ এগোচ্ছেন না সামনে, যেটি আমরা গত সবকটি ইলেকশনে দেখেছি। আমরা হেরে গেছিও, দেখে নিব তোমাকে, আমি অসুবিধা নেই, কিভাবে তুমি সংসদ চালাও আমি দেখে নিব, সেই রকম কিছু দেখছি না এখন পর্যন্ত। এটি একটি শুভ লক্ষণ, আমরা আশা করতে পারি, যেটা মানে এটি সামনে নিয়ে যাবে, দেখা যাক কি হয়। নাকিবুর রহমান, যাবো আপনার কাছে। তারেক রহমান শুরু করেছেন তার 180 দিনের একটি ট্রায়াল পিরিয়ড ইন দ্য অফিস। এটি উনি বলছেন যে বেশ কিছু শর্ত আছে যে যদি উনি কার্যকর করতে চান যে কোনো কর্মযজ্ঞ, কিন্তু এই বেঞ্চমার্কটি কি আসলে তার সাফল্য ডিফাইন করবে না সাফল্য এবং ফেলিয়ার ডিফাইন করবে তার অ্যাডমিনিস্ট্রেশনের এই 180 দিন, 6 মাস মনে হয় না, 6 মাস। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন? না, ডেফিনেটলি অনেক 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 মানে কি বলা যায় যে ডেফিনেটলি বাংলাদেশের যেই ওভারঅল চিত্রটা গত 17 বছর ধরে মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ডেফিনেটলি নির্বাচনের এক্সিকিউশন নিয়ে কিছু প্রশ্ন তো থাকবেই, এটা সবসময় থাকে, ইলেকশন কমিশন উইল সর্ট দ্যাট আউট। এবং সাথে সাথে আমরা কিন্তু অনেকগুলা, যেটা হাসান ফেরদৌস ভাই বলছেন, আমরা কিন্তু অনেকগুলা পজিটিভ জিনিস দেখছি, যেটা এর আগে কখনো আমরা দেখিনি। আমরা দেখেছি যে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি শপথ নেওয়ার পরপরই ঘোষণা দিয়েছেন যে তার দলের কোনো এমপি ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, প্লট নেবে না, এবং এটা নিয়ে বাংলাদেশে বিশাল লুটপাট হতো। সো এটা একটা খুবই পজিটিভ একটা বিষয় এবং এটা অ্যাপ্লোড করার মতো একটা বিষয়। তারপরে তিনি দেখলাম যে গতকালকে অফিসে যাওয়ার সময় সাধারণ মানুষের সাথে তিনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিলেন, এটাও কিন্তু একটা ইটস এ ব্রেক ফ্রম ট্রেডিশন, এবং এটা অ্যাপ্লড করার মতো। তারপরে তিনি মন্ত্রী পরিষদের বৈঠক তিনি বলেছেন যে সচিবালয়তে করবেন, কারণ সেখান থেকে সবার জয়েন করাটা ইজি। সো এই যে ছোট ছোট জেস্চার, এগুলা মানে দিজ আর দ্য থিংস দ্যাট মানে মেক্স আস বিলিভ। এবং সাথে সাথে আমরা বিরোধী দলকেও দেখছি যে একেবারে বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে না, তারা কিন্তু ঠিকঠাক মতো শপথ নিল। বিরোধী দলীয় নেতা জনাব শফিক রহমান তার প্রথম কার্যদিবস তিনি ফজরের পরে মিরপুর এলাকাতে, তার নির্বাচনী এলাকাতে তিনি ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করলেন লোকজনকে নিয়ে। সো এই যে পজিটিভ কাজ করার মেসেজ, এটা কিন্তু ডেফিনেটলি একটা মানে আশা করার মতো একটা বিষয়। এবং উই হ্যাভ টু গিভ দেম টাইম, কারণ বাংলাদেশ একেবারে দুর্নীতিতে একেবারে নিমজ্জিত ছিল। সো ওভারঅল সবকিছু পরিবর্তন হয়ে যাবে এটা আমি মনে করি না। আমি মনে করি যে ইট উইল টেক টাইম, এবং যে 180 দিনের কিংবা 100 দিনের একটা সময় আমাদেরকে দিতে হবে, এবং এই সময়ের মধ্যে যদি তারা কোনো কাজ করতে ব্যর্থ হয়, ডেফিনেটলি এটা নিয়ে সমালোচনা হবে। যেমন সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ এখন হচ্ছে সেটা হলো যে জুলাই চার্টারটা নিয়ে বিএনপির অবস্থানটা কি। তারা সংবিধান সংস্কার কমিশন মানে জাতীয় পরিষদের শপথ কিন্তু সদস্য হিসাবে শপথ নেয়নি। সো এটা কি অটোমেটিক্যালি জুলাই সনদকে রিজেক্ট করা কিনা, এটা নিয়ে আমাদের মধ্যে একটা ক্ল্যারিটি হবে। বাট ইট মানে এট দ্য সেম টাইম কিছু কিছু জেস্টার যে নিয়ে যেরকম আমরা আশা বেঁধেছি, সাথে সাথে এই যে গণপরিষদের শপথ না নেওয়া, এটা নিয়েও কিন্তু আমরা একটু বলি যে এটা কেন করছে। কারণ গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে, সুতরাং এটা নিয়ে আপত্তি থাকতে পারে, উই ক্যান টক অ্যাবাউট দ্যাট, কিন্তু এটাকে আউটরাইট রিজেক্ট কি করা হচ্ছে কিনা এটা ইট শুড বি বোঝার দরকার। এই জিনিসগুলা নিয়ে আমার মনে হয় যে এগুলা নিয়ে আমরা কথা বলবো, এবং কথা বলার সে সুযোগটা তৈরি হয়েছে। সো এটা যেন সংঘর্ষের পর্যায়ে চলে না যায়, এবং সবার একে অপরের ভালো কাজগুলোরও প্রশংসা করাটা দরকার। মানে এটাও কিন্তু একটা
মানে এভাবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেশটা আমাদের, সুতরাং দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সবারই কর্তব্য। হ্যাঁ, আমি এই জিনিসটা আপনাদের কাছে শুনছি, আমি অনেকের কাছে শুনছি এখন যে দেশটা আমাদের, কাজটা আমাদের করে নিতে হবে। এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি আমার মনে হয় এবারের ইলেকশনে বা এই যে চেঞ্জ এনভায়রনমেন্টে। হাসান ফেরদৌস, আপনার কাছে যাচ্ছি, সম্ভবত আজকের অনুষ্ঠান এটি শেষ প্রশ্ন হবে। এই যে পলিটিক্যাল যে মানে এই যে নতুন একটি গভর্নমেন্ট শপথ নিয়েছেন, তারা ক্যাবিনেটও ফর্ম করেছেন, এই ক্যাবিনেটের ব্যাপারে আপনার মন্তব্য কি? কোনো সিগনিফিকেন্স আছে কিনা সেখানে? হ্যাঁ, অ্যান্ড এই যে এর সাথে একটি ছোট প্রশ্ন জড়িত, এই যে খলিলুর রহমান, যার কথা আমরা বিভিন্ন রকম শুনছি, উনি বিভিন্ন রকম নৃত্য পরিবেশন করছেন, কখনো পাহাড়ি এলাকায় পাহাড়ি নাচ, কখনো মানে উত্তরবঙ্গের সাঁওতাল নাচ, এরকম মানে রূপ বদলাচ্ছেন। হোয়াট ইজ মানে ওয়াই, এবং আসলে আমাদের দেশটি সেই মানে কোন ডাইরেকশনে শেপ আপ হচ্ছে এই ক্যাবিনেট দেখার পর, এই নৃত্য দেখার পর, সাধারণ মানুষের ব্যাপার শোনার পর আপনার কি মনে হচ্ছে? রবি ভাই, ক্যাবিনেটটা নতুন পুরনো নিয়ে হয়েছে, অভিজ্ঞ অনভিজ্ঞ দু ধরনের লোকই সেখানে আছে। জি, একদমই অনভিজ্ঞ, একদমই কাঁচা, যারা কখনো কোনো দায়িত্ব পালন করেন এমন লোকও সেখানে আছে। সো ব্যাপারটা পরীক্ষিত নয় এমন লোকজন সেখানে আছে। পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা যে এবারে প্রথমবারের মতো নারীদেরকে, 3 জন নারী মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, তাদেরকে আগে দেখতাম তারা সিম্বলিক পজিশন হোল্ড করতেন, নারী মন্ত্রণালয় ইত্যাদি। এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো পদে একজন নারীকে প্রতিমন্ত্রী করা হয়েছে, একটা সিগনিফিকেন্ট ভয়েস দেওয়া হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি খলিলের কথা বললেন, খলিল আপনি জানেন আমার সহপাঠী, আমার দীর্ঘদিনের পুরনো বন্ধু, সহকর্মী জাতিসংঘে। এই ব্যাপারটা আমি বলি, ব্যাপারটা আমার বিবেচনায় এই সরকারের হাতে ছিল না। খলিল রিপ্রেজেন্টস ইন্টারেস্ট গ্রুপস। আচ্ছা, খলিলের মাধ্যমেই কিন্তু এই ট্রেড চুক্তি হয়েছে, খলিলের মাধ্যমেই কিন্তু করিডোরের প্রস্তাবটা এসেছিল, খলিলের মাধ্যমেই কিন্তু গাজা বর্ডার পিসে বাংলাদেশ সামরিক বাহিনী পাঠানোর প্রস্তাব উঠেছিল। ফলে খলিল ক্লিয়ারলি রিপ্রেজেন্টস দ্য ইন্টারেস্ট অফ আউটসাইড ফোর্সেস, এটা একটা দিক। খলিলের সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টা দুভালের কিন্তু এক ধরনের রাপোর্ট তৈরি হয়েছে। আপনি দেখেছেন তিনি দিল্লি ফিরে পৌঁছে গেছেন, ছুটে গেছেন, তাদের মধ্যে কথা হয়েছে। তার মানে একই সঙ্গে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা ইন্টারেস্ট এবং ভারত ইন্টারেস্ট সার্ভ করছেন। এই যে সরকারটা গঠিত হলো, এর পেছনে কিন্তু কয়েকজন মুরব্বী আছেন, কয়েকজন মুরব্বীর ব্লেসিং ছাড়া এই সরকার এমন স্মুথলি সেট করতে পারতো না। মুরব্বীর একটা হচ্ছে আমাদের এই মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যটি ভারত। আপনি দেখেছেন যে সরকার গঠিত সঙ্গে সঙ্গে ভারত কি বলেছে, সঙ্গে সঙ্গে মোদী সাহেব দাওয়াত পাঠিয়ে দিয়েছেন, তারেক ভাই আসো, বেরিয়ে যাও, মমতা ব্যানার্জি, তারেক ভাই, ইত্যাদি ইত্যাদি। তার মানে এটা কি, ইটস এ পজিটিভ টার্ন, আমি খারাপ বলছি না, ইটস এ গুড থিং, বাট ইটস হ্যাপেনিং লার্জলি বিকজ একটা কন্ডুই, একটা বড় সূত্র হিসেবে কাজ করেছে ডক্টর রহমান। অভিজ্ঞ লোক, কাজের লোক, ভালো বলেন তিনি, অলমোস্ট 40 বছর অভিজ্ঞতা তার ডিপ্লোম্যাটিক ফিল্ডে, লেখাপড়া জানার লোক, ব্রিলিয়েন্ট ছাত্র তিনি। ফলে এই যদি মাথায় রাখি আমরা যে তিনি স্বার্থ সার্ভ করছেন কারো, এই স্বার্থটা যে আমাদের বিরুদ্ধে যায় অলওয়েজ তা হয়তো নয়। আমরা এর আগে কথা বলেছি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে, ট্রেড এগ্রিমেন্টের ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। সমস্যা যে কোথায়, এই ট্রেড এগ্রিমেন্ট হলে আমরা দীর্ঘদিনের একটা চুক্তির মধ্যে পড়ে গেলাম, এবং এই চুক্তিটা করলো কারা, যে সরকার চলে গেল, দ্যাট ওয়াজ দ্য রং অ্যাপ্রোচ। উচিত ছিল এই গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্টের মাধ্যমে চুক্তি হওয়া, তাহলে আর এই তর্কটা উঠতো না। এনিওয়ে, বটম লাইন হচ্ছে আমি অনেক ভালো দিক দেখি, অনেক পজিটিভ দিক দেখি, কিন্তু উদ্বেগের অংশ আমি দেখি, বাট দ্যাটস কোয়াইট নরমাল। আপনি যে খুব সুন্দর কথা, আমি কারণ এই খলিলুর রহমান নিয়ে অনেক রহস্য, অনেক কথা শুনছি, তো আমার মনে হয় এটি একটু আলোচনা দরকার। আমি একটি কথা বলি, অনেকেই বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল না চুক্তি করা, আসলে করতে দেওয়া উচিত ছিল, আমেরিকার সাথে চুক্তির কথা বলছি, ট্যারিফ চুক্তি করতে দেওয়া উচিত ছিল নতুন যে সরকার আসছেন তাদেরকে। যুক্তিযুক্ত কথা, কিন্তু একটা কথা বলি, সারা বিশ্ব নতজানু হয়ে দে আর অন দেয়ার নিজ in front of Trump. Sir, please forgive us and give us a deal. So I do not think BNP would get a better treatment than what we got. That's just my thoughts. Okay, কারণ এই কথা বলার পিছনে একটা কথা হচ্ছে যে আমরা যদি করতাম
তাহলে আরো ভালো করতাম। আই হাইলি ডাউট ইট। আমি ভাবি পয়েন্টটা মিস করছেন। চুক্তি নিয়ে এই মুহূর্তে কথা বলছি না আমরা, মাত্র 3 দিন হাতে সময় ছিল। এই চুক্তিটা অনেক বেশি লেজিটিমেট হতো, অনেক বেশি বৈধ হতো। আমি আপনার সাথে একমত ওই ব্যাপারটাতে, যে এই চুক্তি হয়তো হতো, হয়তো এই চুক্তি হতো। নির্বাচিত সরকারই করা উচিত ছিল That's the চুক্তি। point, হ্যাঁ, that's the point. আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু কেউ যদি মনে করে থাকেন যে হচ্ছে ভালো চুক্তি হতো, আই সিরিয়াসলি ডাউট দ্যাট। ইন্ডিয়ার কথা আসলে আমার হাসি পারে, খুব হাসি হয় এখন, কারণ ইন্ডিয়া এত মার খাচ্ছে ট্রাম্পের কাছে, তারপরে এখন মানে পর্যদস্ত হচ্ছে বিভিন্নভাবে। ইন্ডিয়ার এআই, দিল্লিতে চলছে এআই সামিট, সেখানে বিশ্বের অনেক জায়গা থেকে অনেক লোকজন এসেছেন, সবাই তাদের এআই দেখাচ্ছেন এবং প্রদর্শন করছেন, ক্রেডিট নিচ্ছেন এবং সবাই ওয়াও করছে। সেখানে ইন্ডিয়ার একটি নাম করা প্রাইভেট ইউনিভার্সিটি বললো তারা একটা রোবট নিয়ে এসেছে, কুকুর। এই কুকুর দেখা যায়, বললো যে এটা আমরা বানিয়েছি, এটা সার্ভেইলেন্স করতে পারে, দুর্গম এরিয়াতে যেতে পারে, অনেক কিছু করতে পারে, এবং এটা ইন্ডিয়ার হোম গ্রোন। এখন ইন্টারনেটের যুগ, কেউ একজন এটার ছবি তুলে খুব সার্চ করে পেয়ে গেল যে এটা আসলে চায়না থেকে তারা 2 দিন আগে কিনে নিয়ে আসছে $2800 দিয়ে, and they are claiming so this is Chinese dog, not Indian dog. This is the biggest talk of the town. This is where India is today in terms of technology. So that's just a bad joke maybe, but it's a reality. It's a reality. No, the reality is they bought that dog from somewhere else and claim it's there, which is not there. That's the reality. On AI and on IT is one of the most advanced countries. I respectfully disagree, and I can prove it in a one-to-one debate or on for open forum. However, before we say goodbye, Nakibur Rahman, new cabinet নিয়ে 30 seconds আপনার কোনো মন্তব্য থাকলে। But it's too early to comment. I want to give them the benefit of doubt. এবং তারা যদি ভালো কাজ করে, we will have full support for them. যদি তাদের কোনো কাজ দেশের স্বার্থ বিরোধী হয়, আমরা এটার সমালোচনা করতে রাইট, অ্যাবসলিউটলি। রমজান শুরু হয়ে গেছে, আজকে আমাদের রোজার প্রথম অনুষ্ঠান। তার কাজে মুসলমান ধর্মাবলম্বী যারা আছেন, রোজা পালন করছেন, তাদেরকে রোজার শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা যদি কিছু বলতে চান, each have 10 seconds. রমাদান মোবারক। আল্লাহ আপনাদের এই রোজাটাকে শান্তিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুন। হাসান ফেরদৌস, একই কথা আমি বলছি, রমজান শুভ হোক, সবার জন্য কল্যাণ বয়ে আনুক। রাইট, আমরা সেটাই কামনা করি। আপনাদের দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনাদেরকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই রমজান কল্যাণ বয়ে নিয়ে আসুক, শান্তি বয়ে নিয়ে আসুক, সেটাই আমরা কামনা করতে পারি। এই কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।